চ্যাপ্টার 255 ফটোগ্রাফি এক্সপার্ট। কাবার্ডের ভেতরে গুটিসুটি মেরে বসেছিল ক্লাইন। সে চুপি চুপি তার স্পিরিট ভিশন চালু করল আর দেখতে পেল দুটো মিলেমিশে থাকা অরা ঘরের ভেতর ঢুকছে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই একটা গম্ভীর গলার স্বর শোনা গেল, এরিকা, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। যাই হোক, সে তো আর যে সে লোক নয়, লয়েন কিংডমের একজন পুরোদস্তুর ভদ্রলোক। এমনকি পরকিয়া করার সময়ও লোকটাকে কেমন যেন একটু সেকেলে মনে হচ্ছে। যদি এটা ইন্টিসের কোনো লোক হতো তাহলে নিশ্চিতভাবেই সুইটহার্ট, বেবি, অ্যাঞ্জেল এসব বলে চিৎকার করত। ক্লাইন মনে মনে একটু রসিকতা না করে পারল না। অবশ্যই এই ধারণাগুলো সে পেয়েছিল খবরের কাগজ, ম্যাগাজিন আর উপন্যাসের গদবাঁধা কথাবার্তা থেকে। এরিকা টেইলর অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাকে আন্দাজ করতে দাও, এটা কি ফ্যাসম্যান আই ক্রিম, ফেস ক্রিম, নাকি এসেন্স, নাকি লেশিনির কোনো প্রোডাক্ট? এসব আবার কি জিনিস? কথাগুলো শুনে ক্লাইন একেবারে হতভম্ব হয়ে গেল। খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে ডোরাগু গেল ঠিকমতো বুঝতে পারছিল না কি জবাব দেবে। প্রায় 8 সেকেন্ড সময় নিয়ে সে বলল, না, স্টকিংস। এই পৃথিবীতে যেহেতু এখনও তেল আবিষ্কৃত হয়নি, তাই সস্তা কেমিক্যাল পণ্য তেমন একটা নেই। আর সেই কারণেই সিল্কের স্টকিংসকে বেশ দামি আর উঁচু দরের জিনিস হিসেবে ধরা হতো। খারাপ না, আমাকে দেখতে দাও। এরিকার আনন্দবিন্দু মাত্র কমল না। আমি গতকাল ফিলিপসের ওখান থেকে এগুলো কিনেছি। এক জোড়ার দাম 30 শলি, মোট 5 জোড়া এনেছি। ডোরাগু একটু অহংকার দেখিয়ে বলল, কি ভীষণ দাম! বাপরে, সত্যিই অনেক দাম। এরিকা আর ক্লাইন দুজনেই ঠিক একই কথা ভেবেছিল। একজন জোরে বলে উঠল আর অন্যজন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। বেনসন মোরেটি এতগুলো বছর ধরে কাজ করছে। সে সপ্তাহে মাত্র 1 পাউন্ড 10 শলি রোজগার করে, অর্থাৎ 30 শলি। আর সেটা মাত্র এক জোড়া স্টকিংসের দামের সমান। অথচ ওই সামান্য বেতন দিয়েই সে তার ভাই আর বোনকে লেখাপড়া শিখিয়েছে। তাদেরকে বেশ ভালোভাবেই খাইয়েছে, পড়িয়েছে, এমনকি ঘুমানোর জন্য একটা ছাদের ব্যবস্থাও করেছে। অথচ একটু আধটু কাজ জানা একজন সাধারণ কর্মী সপ্তাহে মাত্র 20 শলির মতো বেতন পায়। ক্লাইন একটু আফসোস করে জিভ দিয়ে চুকচুক শব্দ করল, না, এটা মোটেও দামি নয়। সিল্কের স্টকিংসের এই দাম হওয়াই স্বাভাবিক। আমি তো খুশি হয়ে আরও 5 শলি বকশিসও দিয়েছে। কথা বলার সাথে সাথেই তার অরার রংটা আরও গাঢ় হতে শুরু করল। আর ক্লাইন আন্দাজ করল যে লোকটা নিজের কোট খুলে ফেলেছে। তাহলে আমি একটু পরে দেখি। এরিকা টেইলর খুব নরম আর ইঙ্গিতপূর্ণ গলায় বলল, আমার কেন যেন মনে হচ্ছে আমি আবার কোনো বাজে সিনেমা দেখছি, আর সেটাও আবার একেবারে লাইভ সম্প্রচার হচ্ছে। তাছাড়া মিস বডিগার্ডও তো এখানে আছে। ক্লাইনের ঠোঁটের কোণটা একটু কুঁচকে গেল। সে দেখছিল লাল রঙের ঢেউয়ের ওপর দিয়ে আরও লাল রং বয়ে যাচ্ছে, যার মানে হল ওই দুজনের ভেতরের আবেগ এখন আগুনের মতো জ্বলতে শুরু করেছে। বেগুনি রংটা প্রায় লাল হয়ে উঠেছে আর থামার কোনো লক্ষণই নেই। লাল রংটা যেন সবুজ আর কমলা রঙকে জড়িয়ে ধরেছে। বাইরে থেকে ভেসে আসা ভারী শ্বাসপ্রশ্বাস আর নিচু গলার হাসির আওয়াজ শুনতে শুনতে ক্লাইন তাদের গতিবিধি বোঝার চেষ্টা করল। ওই যুগলের অরার রঙের পরিবর্তন দেখে সে আন্দাজ করছিল ওরা ঠিক কি করছে আর কোথায় আছে। ক্লাইন ভাবল, এবার মনে হয় সময় হয়েছে। সে নিঃশব্দে কাবার্ডের দরজাটা একটুখানি ঠেলে খুলল, তারপর সোজা বিছানার দিকে তাকাল। ডোরাগু আর এরিকা ততক্ষণে একে অপরের সাথে জড়িয়ে পড়েছে। তাদের দুজনেরই পোশাক অর্ধেক খোলা, আর তাদের গতিবিধিও বেশ তীব্র। ক্লাইন তার স্পেকট্রাল ক্যামেরাটা তুলে ধরল, তারপর সেটা ওই আবেগপ্রবণ যুগলের দিকে তাক করল। সে অপেক্ষা করছিল কখন একসাথে দুজনের মুখ দেখা যায়। ডোরাগু আর এরিকা যখনই পেছনের দিকে হেলে বিছানায় পড়ল, ঠিক সেই মুহূর্তেই ক্লাইন তার মনমতো ফ্রেম পেয়ে গেল। আর বিন্দুমাত্র দেরি না করে সে ক্যামেরার শাটার বাটনে চাপ দিল। ক্যামেরার ক্লিক করার শব্দটা তেমন একটা স্পষ্ট ছিল না, আর ফ্ল্যাশের তীব্র আলো কিংবা অন্য সব অদ্ভুত ব্যাপারগুলোও খুব ছোট্ট একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই ওই যুগল কিছুই টের পেল না। নিজের ফটোগ্রাফি বিদ্যার ওপর ক্লাইনের খুব একটা ভরসা ছিল না, তাই সে আরও কয়েকটা ছবি তুলে রাখল। তার উদ্দেশ্য ছিল পরে যেন যাচাই করে সবচেয়ে ভালো ছবিটা বেছে নেওয়া যায়। সে তার ক্লায়েন্টকে মাত্র একটাই ছবি দেওয়ার পরিকল্পনা করছিল, কারণ খুব বেশি ছবি দিলে আবার ওই আইনজীবীর মনে সন্দেহ জাগতে পারে। সে ভাবতে পারে, এতগুলো ছবি তোলার পরেও ওই দুজন লোকটাকে দেখতে পেল না কেন। একটা অন্তর্বাস খুব হালকাভাবে উড়ে এসে মেঝেতে পড়ল, আর সেই সাথে দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ আরও তীব্র হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই ক্লাইন তার পোর্টেবল ক্যামেরাটা শক্ত করে ধরল। তারপর দারুণ দক্ষতার সাথে গড়িয়ে গড়িয়ে কাবার্ড থেকে বেরিয়ে এল। বেরিয়ে আসার সাথে সাথেই সে পেছনের দরজাটা বন্ধ করে দিল। সে মেঝেতে গড়িয়ে গড়িয়ে লাউঞ্জের দরজা পর্যন্ত পৌঁছে গেল। তারপর খুব নিঃশব্দে দরজাটা টেনে খুলে করিডোরে বেরিয়ে এল। কাজ শেষ। ক্লাইন স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর খুব সাবধানে আর নিঃশব্দে লাউঞ্জের দরজাটা বন্ধ করে দিল। নিজের বুকের ওপর হাত রেখে সে বিছানার দিকে তাকিয়ে একটু মাথা নিচু করে সম্মান জানাল। আর কোনো দেরি না করে সে নিজের লাউঞ্জে ফিরে গেল।
বাকি থাকা 7 পাউন্ড খুব শিগগিরই হাতে চলে আসবে। আর সেই সাথে 50 পাউন্ড দামের একটা অতিরিক্ত কুয়েলা ক্লাবের মেম্বারশিপও পেয়েছি। এর মধ্যে খাওয়া, থাকা আর বিনোদনের সব খরচই ধরা আছে। সত্যি বলতে কি, এর আসল দাম 50 পাউন্ডের চেয়েও অনেক বেশি। কোনো শক্ত যোগাযোগ বা চেনাজানা লোক ছাড়া আমি 100 পাউন্ড দিয়েও এই ক্লাবে ঢুকতে পারতাম না। এই মিশনটা আসলেই বেশ দারুণ, একেবারে সোজা, নিরাপদ আর বেশ লাভজনক। ক্লাইন তার পোর্টেবল ক্যামেরাটা নিচে নামিয়ে রাখল, আর নিজের অজান্তেই তার ভেতর থেকে একটা আবেগময় দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে ক্যামেরার লেন্সের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। কালো রঙের জমকালো পোশাক পরা মিস বডিগার্ড খুব ধীরে ধীরে লেন্সের ভেতর থেকে বেরিয়ে এলো। সে আবারও মাঝ আকাশে ভাসতে শুরু করল, কিন্তু তার চেহারাটা আগের মতোই ফ্যাকাশে দেখাচ্ছিল। ক্লাইন ভাবল যে সে এই মেয়েটিকে দিয়ে একটা জ্যান্ত নীল ছবি দেখিয়েছে। এই কথা মনে হতেই সে বেশ লজ্জায় পড়ে গেল। তাই অস্বস্তি ঢাকতে সে সাথে সাথেই প্রসঙ্গের মোড় ঘোরানোর চেষ্টা করল। আমি ভাবছি ক্যাফেটেরিয়ায় গিয়ে কিছু একটা খেয়ে আসব। তুমি কি আমার সাথে যেতে চাও? এই ক্লাবের নিয়ম অনুযায়ী প্রত্যেক সদস্যই চাইলে তার সাথে একজন অতিথি আনতে পারে, কিন্তু হঠাৎ করে এই অতিথির উদয় হল কোত্থেকে সেটা কিভাবে বোঝানো যায়। ক্লাইন মনে মনে ছক কষল যে সে কিছুক্ষণ বাইরে গিয়ে আবার ভেতরে ঢুকবে। মিস বডিগার্ড একেবারে ভাবলেশহীন গলায় জবাব দিল, আমি টানা 2 সপ্তাহ কিছু না খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারি। কথাটা বলতে বলতেই সে ক্লাইনের দিকে পেছন ফিরল, তারপর ভেসে ভেসে আয়নার দিকে এগিয়ে গেল, আর চোখের পলকেই সে আয়নার ভেতরে অদৃশ্য হয়ে গেল। এর সিকোয়েন্সটা আসলে ঠিক কি ক্লাইন বেশ কৌতূহল নিয়ে ভাবল। ভাবতে ভাবতেই সে পোর্টেবল ক্যামেরাটা আবার তার খাপের ভেতরে ঢুকিয়ে রাখল। সব কাজ শেষ করার পর সে বাথরুমে গেল আর ফ্রেশ হয়ে নিল। হাতমুখ ধোয়ার পর ক্লাইন আয়নার দিকে তাকাল। সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চেহারাটা দেখতে লাগল। আজ সকালে সে শেভ করেনি, তাই তার মুখে বেশ খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। তার চুলগুলো 3-7 অনুপাতে একপাশে সিঁথি করা, আর চোখের ওপর একটা সোনালি ফ্রেমের চশমা ঝোলানো আছে। সব মিলিয়ে তাকে বেশ রুচিশীল আর শিক্ষিত একজন মানুষের মতো দেখাচ্ছে। আর চেহারায় একটা বয়স্ক ভাবও ফুটে উঠেছে। আগের চেহারার সাথে এখনকার একটা পরিষ্কার পার্থক্য তৈরি হয়েছে। তবে কেউ যদি খুব ভালো করে খেয়াল করে তাহলে ঠিকই চিনে ফেলতে পারবে। একবার দাড়িগুলো একটু বড় হয়ে গেলে আর তেমন একটা চিন্তা থাকবে না। আর যখন আমি সিকোয়েন্স 6 ফেসলেসে পৌঁছাব তখন তো আর কিছুরই ভয় থাকবে না। ক্লাইন পকেট থেকে তার সোনালি ঘড়িটা বের করে খুলে দেখল, তারপর বাথরুম থেকে বেরিয়ে এলো। সে তার সুটকেসটা হাতে তুলে নিল আর সোজা একতলার ক্যাফেটেরিয়ায় চলে গেল। সময় তখন 9টা বেজে একটু পার হয়েছে, তাই তখনও সকালের নাস্তা দেওয়া হচ্ছিল। ক্লাইন নিজের জন্য বেশ কিছু খাবার বেছে নিল। দুপাশ ভাজা অথচ ভেতরে আধা কাঁচা একটা ডিম ভাজি, 1 টুকরো সাদা পাউরুটি আর একটু মাখন। সাথে নিল একটা দেশি পাই, 1 প্লেট বেকন আর 1 কাপ মার্কুইজ ব্ল্যাক টি। চায়ের কাপের ওপর 1 টুকরো লেবু ভাসছিল। বসার জন্য একটা জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার একটা চেনা মুখের দিকে চোখ পড়ল। তিনি ছিলেন সেই সার্জন যিনি ক্লাইনকে এই ক্লাবে ঢোকার জন্য সুপারিশ করেছিলেন। তাঁর নাম অ্যারন সেরেস। লম্বা আর ছিপছিপে গড়নের এই ভদ্রলোক এক কোণায় একা বসেছিলেন। তাঁর সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। তিনি এখন কফির কাপে চুমুক দিচ্ছিলেন আর খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলেন। শুভ সকাল, ডক্টর সেরেস। ক্লাইন হেঁটে তার কাছে গেল আর একটু আনমনা হয়ে থাকা অ্যারনকে শুভ সকাল জানাল। সার্জন তার নাকের ওপরের চশমার ফ্রেমটা একটু ঠেলে ঠিক করে নিলেন। তারপর বললেন, আমাকে অ্যারন বলেই ডেকো, ডিটেকটিভ মরিয়টি। পারস্পরিক আদান প্রদানের নিয়ম অনুযায়ী তোমাকে কিন্তু আমাকে শার্লক বলে ডাকতে হবে। ক্লাইন সামনের চেয়ারে বসে পড়ল। আজকের খবরের কাগজে নতুন কিছু আছে কি? আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে কাগজটা পড়ারই সময় পাইনি। ইন্টিসের অ্যাম্বাসেডর খুন হয়েছেন। অরোরা অর্ডার নামের একটা সন্ত্রাসী সংগঠন এই খুনের দায় স্বীকার করেছে। উফ, এই পৃথিবীটা দিন দিন আরও বেশি গোলমেলে হয়ে যাচ্ছে। আজ হোক বা কাল দক্ষিণ আর উত্তর মহাদেশের মধ্যে একটা পুরোদস্তুর যুদ্ধ লেগেই যাবে। অ্যারন তার মনের কথাগুলো প্রকাশ করলেন। যুদ্ধ কিন্তু কখনোই থেমে থাকেনি মিস্টার অ্যারন। মাঝখান দিয়ে শুধু আমরা একটু শান্তির স্বাদ উপভোগ করার সুযোগ পেয়েছি। ক্লায়েন্ট তার ডিম ভাজি খাওয়া শেষ করে একটু হেসে জবাব দিল, কি দারুণ আফসোসের ব্যাপার, তাই না? এত গুরুত্বপূর্ণ একটা ঘটনায় তারা আমাদের মতো প্রাইভেট ডিটেকটিভদের কোনো সাহায্যই চাইল না। অ্যারন খবরের কাগজের পাতা উল্টালেন। এই খবরের সাথে আমাদের আসলে তেমন কোনো লেনদেন নেই। আসল গুরুত্বপূর্ণ খবরটা হলো অন্য জায়গায়। অনেক লম্বা একটা তর্কের পর হাউস অফ লর্ডস আর হাউস অফ কমন্স একটা প্রস্তাব পাশ করতে যাচ্ছে। হয়তো আজই অথবা আগামীকালের মধ্যে প্রস্তাবটা পাশ হয়ে যাবে। প্রথমত, এটা হলো সিভিল সার্ভেন্ট ইউনিফাইড এক্সামিনেশন বিল আর তার সাথে জড়িত নিয়মকানুন আর আসল পরিকল্পনা। দ্বিতীয়ত, অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিল বা বায়ুদূষণ নিয়ন্ত্রণ বোর্ড তৈরি করা। আর তৃতীয়ত,
অ্যালকালাইন ইন্ডাস্ট্রির জন্য একটা স্বাধীন পরিদর্শক দল গঠন করা। শেষের দুটো প্রস্তাবই মূলত দূষণের সাথে জড়িত। ঈশ্বরকে ধন্যবাদ, তারা শেষমেশ এই বড় সমস্যাটার দিকে একটু নজর দিয়েছে। ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা তো দিন দিন বেড়েই চলেছে। তাহলে এটা কি শেষমেশ পাশ হয়েই গেল? আমি ভাবছি, বেনসনের প্রস্তুতি কেমন চলছে? আমার মৃত্যুর কারণে কি এর ওপর কোনো প্রভাব পড়বে? ক্লাইনের মুখের হাসিটা হঠাৎ করেই যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। এটা তো দারুণ একটা খবর। মেরির জন্য তো এটা একেবারে চমৎকার একটা খবর। সে চায় সে নিজে অথবা তার স্বামী ডোরাগু যেন ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিলের সদস্য হতে পারে। তবে মেরির সুযোগই বেশি, কারণ সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয়, আর তার ওপর সে গডেসের একজন একনিষ্ঠ ভক্ত। তাছাড়া যে কোনো সংস্থাতেই তো শেষ পর্যন্ত একটা ভারসাম্যের দরকার হয়। অ্যারন ক্লাইনের ক্লায়েন্ট মেরির কথা তুলে ধরলেন। আমি তাকে একটা বুদ্ধি দিয়েছিলাম। আমি বলেছিলাম সে যেন মাঝে মধ্যেই এই ক্লাবে আসে, কারণ হাউস অফ কমন্সের বেশ কয়েকজন সংসদ সদস্য আমাদের এই ক্লাবেরও সদস্য। লয়েন কিংডমে হাউস অফ কমন্সের সংসদ সদস্যরা মূলত সমাজের ধনী মানুষ আর কিছু নির্দিষ্ট অভিজাত পরিবারের প্রতিনিধিদের নিয়েই তৈরি। তবে এর বাইরেও অনেক পেশাজীবী মানুষের অংশ ছিলেন, যেমন ডাক্তার, আইনজীবী, ধর্মযাজক, শিক্ষক, বিজ্ঞানী আর হিসাবরক্ষকরাও সেখানে আছেন। আর কোয়েলা ক্লাবটা মূলত মধ্যবিত্ত সমাজের এই নানা রকম পেশাজীবী মানুষদের জন্যই তৈরি হয়েছিল। রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে এখানে কাউকে আলাদা করে দেখা হতো না। ক্লাইন এসব রাজনীতির ব্যাপারে খুব একটা বেশি কিছু জানত না, তাই সে কথার পিঠে শুধু দুই এক কথায় জবাব দিল। তারপর সে নিজেই কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। অ্যারন, আজ তো শুক্রবার, তোমার কি আজ হাসপাতালে যাওয়ার দরকার নেই? না, আমি ছুটিতে আছি। বেশ কিছুদিন ধরে সময়টা একদমই ভালো যাচ্ছে না। অ্যারনের কপালে হঠাৎ করেই চিন্তার ভাঁজ পড়ল। কি হয়েছে? ক্লাইন এক চুমুক ব্ল্যাক টি খেল। যেহেতু বেকারল্যান্ড এইমাত্র খুন হয়েছে, আর রোসাগোর লাশটা অনেক দূরের একটা নর্দমায় ফেলে আসা হয়েছে, তাই ওটা কবে খুঁজে পাওয়া যাবে সেটা সে জানত না। ক্লাইন এই ঘটনার পরের প্রভাব আর তার ছদ্মবেশের খুঁতগুলো নিয়ে একটু চিন্তায় ছিল, তাই সে ঠিক করেছিল এমন কোনো কঠিন মিশনে আপাতত জড়াবে না যার ফলে তার আসল পরিচয় সহজে ফাঁস হয়ে যেতে পারে। এর বদলে সে এমন সব সোজা কাজের দিকেই বেশি আগ্রহী ছিল যেগুলোতে ঝামেলা কম, কিন্তু টাকা পাওয়া যাবে বেশ ভালো অঙ্কের। অ্যারন হাতের খবরের কাগজটা নিচে নামিয়ে রাখলেন আর একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি ইদানিং বেশ দুর্ভাগ্যের ভেতর দিয়ে যাচ্ছি। পরপর কয়েকটা সার্জারিতে আমি ব্যর্থ হয়েছি। তবে কপাল ভালো যে এর ফলে তেমন মারাত্মক কোনো ক্ষতি হয়নি, নইলে এতদিনে হয়তো আমার লাইসেন্স বাতিল হয়ে যেত। যদিও বর্তমান যুগে সার্জনদের হাতে রোগীর মৃত্যু হওয়াটা খুব বড় কোনো খবরের বিষয় ছিল না, এটা বেশ সাধারণ একটা ব্যাপারই ছিল। তবুও যদি কোনো সার্জনের অবহেলার কারণে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে তার শাস্তিটা বেশ কড়াভাবেই দেওয়া হতো। আচ্ছা, এই ব্যাপারে তো আমি তেমন কোনো সাহায্য করতে পারব না। তবে সত্যি বলতে কি, ভাগ্য ভালো করার একটা রিচুয়াল বা মন্ত্রের কথা আমি জানি, কিন্তু ওই মন্ত্রের আসল কাজ হল তোমাকে সেই ধূসর কুয়াশার ওপরে পাঠিয়ে দেওয়া। ক্লাইন মাথা নিচু করে তার পাউরুটি চিবোতে লাগল। সকালের নাস্তা শেষ করার পর ক্লাইন অ্যারনের কাছ থেকে বিদায় নিল। এরপর সে ব্যাংক থেকে নগদ 500 পাউন্ড তুলতে গেল। সেখান থেকে 300 পাউন্ড সে মিস বডিগার্ডকে বুঝিয়ে দিল। তারপর সে সোজা নিজের বাড়িতে ফিরে এল। ছবিগুলো ডেভেলপ হওয়ার জন্য অপেক্ষা করার সময় সে মনে মনে ভাবছিল, যদি এই ফাঁকে সোজা কোনো কাজ হাতে এসে যায় তো বেশ ভালোই হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তেমন কোনো কাজ তার কাছে এলো না। সন্ধ্যার দিকে ক্লাইন আবারও বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। তার এবারের গন্তব্য হল ব্রেভহার্টস বার। মিস বডিগার্ড যেহেতু এখন তার সাথেই আছে, তাই এই সুযোগটাকে সে কাজে লাগাতে চাইল। সে আশা করছিল হয়তো এই সুযোগে আরও বেশি বিয়ন্ডারদের সাথে তার একটা ভালো যোগাযোগ তৈরি হয়ে যাবে।